আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। এদিকে গোপালগঞ্জে হত্যাকাণ্ড 7 দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না বলছেন নূর। জানাবো শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বলছেন মামুনুল হক। জানিয়ে দেব ছাত্র আন্দোলনের নৃশংসতা 1 মাস বাংলাদেশে থাকবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। এবং সর্বশেষ জানাবো শিল্পাঞ্চলে অস্থিরতা ফ্যাসিবাদের দোসরদের ইঙ্গিতে বলছেন ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার রাতে বৈঠকে বসছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউইং সদস্য শাহরুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনেট চিকিৎসাধীন আছেন। আজ রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসার কথা রয়েছে। জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো তিনি ফিটনেস আছে কিনা তা পর্যালোচনা করা হবে। মেডিকেল বোর্ড সবাই একই সঙ্গে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়ার বিষয়টিও আলোচনা হতে পারে। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর রাতে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে 1.5 মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট বাসায় আনা হয় খালেদা জিয়াকে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। গত 23 জুন তার সফল অস্ত্রোপচার হয়। গোপালগঞ্জে হত্যাকাণ্ড 7 দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না বলছেন নূর। আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রশাসনে রেখে দেশ সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, গোপালগঞ্জে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল। এটা আমাদের জন্য লজ্জার। তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে। পত্রিকা এসেছে নতুন 56 জন ডিসির মধ্যে 49 জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদেরকে প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না। নূর আরো বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, অথচ তার দোসররা এখনো সক্রিয়। তার গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে। গোপালগঞ্জে হত্যাকাণ্ড জড়িত সবাইকে আগামী 1 সপ্তাহের মধ্যে আটক করতে হবে। তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না। শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করেছে। আজ বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে। সমাবেশে মামুনুল হক বলেন, একজন মানুষের শাসনামলে এতগুলো গণহত্যার নজির আর আছে কিনা মনে হয় না। শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যার সামঞ্জস্য। একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনের গণহত্যা চালাচ্ছে, সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর নির্বিচারে গুলি দমন পীড়ন চালিয়েছে। অনেকে 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে। ছাত্র ভাইয়েরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের সতর্ক থাকতে হবে, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তিনি আরো বলেন, 55,000 বর্গ মাইলের এই বাংলাদেশ এত সহজে আমরা স্বাধীনতা পাইনি। এই বাংলাদেশ অর্জন করতে তিনি তিনটি সাম্রাজ্যবাদ আধিপত্যের শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। 200 বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের ভাই ভাই সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন তাদেরকে প্রভু মানে। একমাত্র আল্লাহ তাআলাই এই জাহানের প্রভু। কেউ যদি আমাদেরকে দাস ভেবে প্রভুত্ব চালাতে চায় তাহলে তার উচিত জবাব দেওয়া হবে। আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাহলে তাকে বন্ধুত্বের আতিথেয়তা দেওয়া হবে। মামুনুল হক আরো বলেন, শেখ হাসিনার রাজনীতির 2 নীতি বিশিষ্ট রাজনীতি ছিল। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। যে জাতি তার বাবাকে হত্যা করেছিল তাদের উপর প্রতিশোধ নেবেন। 1975 সালে 15 আগস্ট পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমে এটাই তার বক্তব্য ছিল। শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল, কিন্তু তার বাবার প্রতিষ্ঠিত 3.5 বছরের বাকশালের কথা তিনি ভুলে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ প্রাণ হারিয়েছেন, মুক্তিযুদ্ধ পরবর্তী 3.5 বছরের বাকশালের সময় তার চেয়ে বেশি মায়ের কোল খালি হয়েছে, যার ফলাফল 15 আগস্টের অভ্যুত্থান। তার আর একটা উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে ধ্বংস করা। তিনি পালাবেন না বলেও দেশ ছেড়ে পালিয়েছেন, একবারও আওয়ামী লীগের কথা ভাবেননি। ছাত্র আন্দোলনের নৃশংসতা 1 মাস বাংলাদেশে থাকবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল।
জনতা আন্দোলনে গত নির্মমভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, 8 সদস্যের তথ্য অনুসন্ধান দলের 2 জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও 3 জন সদস্য। মূলত আগামীকালকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা চলে আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশ 4 সপ্তাহ অবস্থান করবে। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এইসব বিষয় নিশ্চিত করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রোববার বলেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এজন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আগে তা সরকারকে দেবে। তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা তথ্য অনুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদন প্রতিফলিত হবে না। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলোকার তুর্ককে চিঠি লিখেন। তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগ্রোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল 22 থেকে 29 আগস্ট ঢাকা সফর করেছিল। 8 দিনের ওই সফরের প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের নেতা, বিক্ষোভ সহিংসতায় শিকার ব্যক্তিদের পাশাপাশি নাগরিক সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে অন্তত 40টি বৈঠক করে। পরে এসব বৈঠকের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল তাদের কার্যপরিধি চূড়ান্ত করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতার কমপক্ষে 650 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক ওই প্রতিবেদনে 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত হয়। তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে পাঠ পর্যায়ে কাজ শেষ করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদনে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নৃশংস ঘটনার মূল উৎস বিশ্লেষণ করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধের সুপারিশ তুলে ধরা হবে। সূত্রটি জানিয়েছে, তদন্তের সময় তথ্য অনুসন্ধানী দল যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে তা গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। তথ্য অনুসন্ধানী দল জাতিসংঘের স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে তদন্তের কাজ শেষ করবে। একই সঙ্গে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পাশাপাশি অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। শিল্পাঞ্চলে অস্থিরতা ফ্যাসিবাদের দোসরদের ইঙ্গিতে বলছেন ফখরুল। দেশের শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা ফ্যাসিবাদের দোসরদের ইঙ্গিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি হয়েছে এই পর্যন্ত সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোসরদেরই ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে। এই জিনিসগুলো থেকে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা, অবদান এবং প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরতে বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন করেন। মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরাচারতন্ত্র, প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। 16 বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়। গণতন্ত্রের পথ সুগম হয়। অসংখ্য ব্যক্তি ও পরিবারে রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশজুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশার রাজনীতির মানুষগুলো এই বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। বিএনপি ও আওয়ামী লীগের মুদ্রার এপিটোপিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক আলোচনা হচ্ছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। এটা করেই কিন্তু তারা দুষ্ট, যারা সবসময় ফয়দা লুটতে চায়, তারা বলে বিএনপি এবং আওয়ামী লীগ তুলনা হতে পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল না, গণবিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতান্ত্রিক মানুষকে হত্যাকারী একটি দল। আর এই বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে জিয়াউর রহমান তিনি একদলীয় রাজনীতি থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়ার গণতন্ত্র নিয়ে এসেছেন। আমরাই কেয়ারটেকার পদ্ধতি চালু করেছি। সুতরাং এদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার
ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে গড়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর আমরা করেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।